আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই অ্যাসিড বির ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক কথা বলতে, এবং আপনারা সকলেই জানেন যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্যই হচ্ছে ডায়াবেটিস এবং হরমোনজনিত রোগ নিয়ে কথা বলা। তাই আজকে আমাদের সঙ্গে আমাদের ইউটিউব স্টুডিওতে সঙ্গে আছেন আমাদের প্রফেসর এ.কে.এম. আমিনুল ইসলাম স্যার। উনি আছেন ডিপার্টমেন্টাল হেড হিসাবে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আমরা শুনে নিব স্যারের মুখ থেকে ডায়াবেটিস রোগী কি করে তার কিডনি ডিজিজ থেকে মুক্তি পেতে পারে, কিংবা আমরা আরো শুনে নিব কি করে এই কিডনি ডিজিজটাকে আমরা রোধ করতে পারি, স্পেশালি ডায়াবেটিস পেশেন্টদের জন্য। তো স্যারকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর ইয়াসমিন। আমরা প্রথমেই চলে যাব স্যারের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে, আমরা জানি ডায়াবেটিস রোগীকে চিকিৎসা দিচ্ছি, কিন্তু এই পেশেন্টগুলো কখন আমরা বুঝতে পারবো যে স্যার আমার কিডনিটা ইনভলভ হচ্ছে কিনা? কারণ যেটা হয়, আমরা আসলে বুঝতে পারি না, একটু কিডনির পয়েন্টটা ক্রিয়েটিনিন একটু বেশি দেখলেই কনফিউজড হয়ে যায় যে আসলে কি করব, দৌড়ে ছুটে যাই স্পেশালিস্টের কাছে। আসলে এই ক্ষেত্রে কি করা উচিত, কিভাবে বুঝবো? ধন্যবাদ। আসলে ডায়াবেটিস তো এখন সর্বব্যাপী। আমরা যদি বলি যে আমাদের দেশে প্রায় ১.৫ কোটি লোক ডায়াবেটিস আক্রান্ত, এবং আরো ১.৫ কোটি লোক আছে যাদের ডায়াবেটিস আছে কিন্তু তাদেরকে আমরা শনাক্ত করতে পারছি না। এবং এই যে প্রায় ৩ কোটি লোকের কথা বলছি, এর বাইরেও কিন্তু কিছু রোগী আছে যারা প্রি ডায়াবেটিসে আছে, অর্থাৎ ডায়াবেটিস হওয়ার প্রান্তে তারা দাঁড়িয়ে আছে। তো এই সমস্ত রোগীগুলা কিন্তু কিডনি রোগের ঝুঁকিতে আছে। এবং এখন বলা হয় যে কিডনি রোগীর প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস। কিডনি রোগের প্রধান কারণ ডায়াবেটিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ডায়াবেটিস এবং কিডনি রোগ একটার সাথে একটা খুব বেশি জড়িত। এখন একজন মানুষ কিভাবে বুঝতে পারবে তার কিডনি রোগ হয়েছে কিনা? এটা বোঝার প্রথম কথা হচ্ছে যে আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক আপনাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা দিবেন। আর সেই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যাবে। বিশেষ করে প্রাথমিক অবস্থায় যদি আপনি কিডনি রোগ নির্ণয় করতে চান, তাহলে আসলে আপনাকে কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যেতে হবে। আর যখন কিডনি রোগের পরিমাণটা অনেক বেড়ে যায়, অর্থাৎ আমরা স্টেজ যদি বলি আমরা ৫ পর্যন্ত ১, ২, ৩, ৪, ৫টি স্টেজ আছে কিডনি রোগের। যখন ওই একটা কিডনি রোগী ৫ নম্বর স্টেজে চলে যায় বা ৪ নম্বর শেষের দিকে চলে যায়, তখন তার কিছু লক্ষণের মাধ্যমে আমরা কিডনি রোগী শনাক্ত করতে পারি। এই লক্ষণগুলোর মধ্যে একটা হচ্ছে যে দেখা যায় তার মুখটা ফুলে যেতে পারে। তারপরে আরো হাতে পায়ে পানি আসতে পারে। এই ধরনের কিছু লক্ষণ থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা মানুষের কিডনি রোগ হয়েছে। তবে যেটা বললাম যে প্রাথমিক অবস্থায় কিডনি রোগী শনাক্ত করার জন্য অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং চিকিৎসার পরামর্শে যে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি রোগ হয়েছে কিনা। বিশেষ করে আমি এখানে বলতে চাই যে একটি সাধারণ প্রস্রাব পরীক্ষা করে কিন্তু কিডনি রোগ আছে কিনা বোঝা যায়। যদি আমরা দেখি যে প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কিছুটা অল্প পরিমাণে, বা আমরা প্লাস, প্লাস বলি, প্লাস ১ টা প্লাস, ২ টা প্লাস, ৩ টা প্লাস, এটাতে কিন্তু আমরা যে প্রোটিন যাচ্ছে কিনা সেটাতে কিন্তু আমরা কিডনি রোগ আছে কিনা বুঝতে পারি। আরেকটি পরীক্ষা আমাদের চিকিৎসকরা করে থাকেন কিডনি রোগ বোঝার জন্য, সেটা হচ্ছে যে সিরাম ক্রিয়েটিনিন। তো সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা যদি করা যায়, দেখা যায় ক্রিয়েটিনের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে বুঝতে পারবো যে আমার যে কিডনিতে আমার ইনজুরি হচ্ছে বা আমার কিডনিটা আঘাতপ্রাপ্ত হচ্ছে ডায়াবেটিসের কারণে, এবং আস্তে, আস্তে কিডনিটা দুর্বল হয়ে যাচ্ছে। এইভাবে আসলে আমরা বুঝতে পারবো যে একজন রোগীর কিডনি রোগ হচ্ছে কিনা। ধন্যবাদ, খুবই সুন্দর উত্তর। যেটা হয় আমরা দেখি যে আমাদের ডায়াবেটিস পেশেন্টগুলো যখন ট্রিটমেন্ট করি, অ্যাকচুয়ালি তো একটা হলিস্টিক অ্যাপ্রোচ লাগে। অ্যাজ এ হোল আমরা সবসময় শুধু ডায়াবেটিস কন্ট্রোল করি তা কিন্তু না, এবং এই কাজটা খেয়াল রাখে বিশেষ করে এন্ডোক্রাইনোলজিস্টরাই। তারা চেষ্টা করে যে কিভাবে পেশেন্টটাকে তার কমপ্লিকেশন থেকে দূরে রাখা যায়। তো আমরা যেটা আরো করে থাকি, এন্ডোক্রাইনোলজিস্টদের আন্ডারে থাকলে যেটা সুবিধা, যে তারা কিন্তু সবসময় আমরা একটা এই যে যেটা বললেন আপনি ইউরিনের টেস্টটা, অনেক সময় অনেকে মিস করে ফেলে, ইউরিন করে না, ইভেন স্পেশালি স্পট ইউরিন ফর এসিআর, যেটা দেখে আমরা আরো আর্লি ডিটেক্ট করার একটা চিন্তা ভাবনা করি। সেটা না হয় হলো, কিন্তু কেমন করে আমরা এই পেশেন্টকে বলবো যে না, তোমার কিডনির প্রবলেমটা যাতে না হয়, তাহলে কি কি প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আসলে যদি আমরা কিডনি রোগের কারণগুলোর কথা জানি, তাহলে কিন্তু আমাদের জন্য প্রতিরোধটা সহজ। আমি আগেই বললাম যে কিডনি রোগের প্রধান কারণ হচ্ছে কিন্তু এখন ডায়াবেটিস। এর বাইরেও কিন্তু কিডনি রোগের আরো কিছু কারণ আছে। এর মধ্যে যদি আমরা একটা বলি যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, এটা কিন্তু কিডনি রোগের একটা প্রধান কারণ। কারণ যদি রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়, কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, সেটা কিন্তু কিডনি রোগের একটা প্রধান কারণ। কিছু ধরনের ইনফেকশন আছে, জীবাণু আছে, যেটা কিন্তু কিডনির ক্ষতি করতে পারে। এর বাইরে কিছু ওষুধ আছে, যেমন আমরা যদি ব্যথার ওষুধের কথা বলি, সেটা কিন্তু কিডনির ক্ষতি করতে পারে। যে প্রেশারের কথা বললাম, সেই প্রেশারের কিছু ওষুধ আছে, সেটা কিন্তু কিডনির ক্ষতি করতে পারে। ব্যথার যে ওষুধের কথা বললাম, অ্যান্টিবায়োটিকের কথা বললাম, এই সমস্ত ওষুধ কিন্তু কিডনির ক্ষতি করতে পারে। তারপরেও আরো কিছু আছে যেগুলো যে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, অর্থাৎ কিডনি হঠাৎ তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন যদি কারো দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে রক্তপাত হয় বা কোনো কারণে ডায়রিয়া হয়, এগুলো হয়ে কিন্তু তার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের কিডনি রোগের প্রধান কারণ। এখন যদি আমরা প্রতিরোধ করতে চাই,
তাহলে আসলে এই কারণগুলোকে আমরা প্রতিরোধ করতে হবে। আমার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার রক্তের চর্বির পরিমাণকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক এ সমস্ত ওষুধ কিন্তু সেবন করা যাবে না। এবং যখন আমাদের কারো হয়তো রক্তপাত হবে কিংবা কারো ডায়রিয়া হবে বা অনেক বেশি পরিমাণে বমি হবে, ওই সমস্ত ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে চিকিৎসা নিতে হবে। তাহলে কিন্তু আমরা কিডনি রোগকে প্রতিরোধ করতে পারব। ধন্যবাদ, খুবই সুন্দর কথা বলেছেন। এর জন্য দরকার জনসচেতনতা। এর পাশাপাশি আসি আপনি যখন অনেকগুলো ড্রাগের কথা বলছিলেন, আমাদের রোগীদের মধ্যে একটা মিসকনসেপশন আছে। তারা মনে করেন যে ডায়াবেটিসের ঔষধগুলোর মধ্যে স্পেশালি মেটফর্মিন এটা বোধহয় কিডনি নষ্ট করে। আসলে এ ব্যাপারে আপনার অভিমত কি? এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। এটা আমি ইভেন দুঃখের কথা হচ্ছে যে অনেক চিকিৎসকের মধ্যে এই ধারণাটা রয়েছে। তো আমরা যে সমস্ত ওষুধ বা যে সমস্ত উপাদান কিডনির ক্ষতি করে তাদেরকে আমরা বলি নেফ্রোটক্সিক, অর্থাৎ কিডনির জন্য বিষাক্ত বা কিডনির জন্য ক্ষতিকর একটা উপাদান। মেটফর্মিন যে ওষুধটা আমরা ডায়াবেটিস রোগীদের লিখি, এটা খুবই ভালো একটা ওষুধ। এটা যে ডায়াবেটিস শুধু নিয়ন্ত্রণ করে তা না। এটা কিন্তু আপনার হার্টকে সুরক্ষিত রাখে এবং আপনি জেনে অবাক হবেন বা আপনি নিশ্চয়ই জানেন যে এটা কিন্তু কিডনিকেও সুরক্ষিত রাখে। তো কাজেই আমরা অবশ্যই ভাববো না যে এই মেটফর্মিন খাওয়ার কারণে আমাদের কিডনির কোনো ক্ষতি হচ্ছে। বরং কিডনির জন্য বা হার্টের জন্য কিন্তু মেটফর্মিন উপকারিতা অনেক বেশি। হ্যাঁ, তাহলে আমাদের ভ্রান্ত ধারণা কোথায়? ভ্রান্ত ধারণা হচ্ছে যে হ্যাঁ, যদি কারো কিডনি বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তখন যদি কেউ মেটফর্মিন সেবন করে তাহলে তার অন্য কিছু সমস্যা হতে পারে। এজন্য যাদের কিডনি খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যে আমরা বলি যে আমি আগে যে স্টেজের কথা বললাম, যাদের দেখা গেল যে হয়তো ৪ নম্বর বা ৫ নম্বর স্টেজ আছে, তাদের জন্য আমরা কিন্তু মেটফর্মিনটাকে বন্ধ করে দেই। আর এর বাইরে যে রোগীরা আছে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের সাথে নিরাপদে মেটফর্মিন সেবন করতে পারে এবং মেটফর্মিন সেবনে কিন্তু কোনো ধরনের ক্ষতি কিন্তু হয় না কিডনির। এটা কিন্তু সবাইকে জানতে হবে, বুঝতে হবে এবং এই অনুযায়ী কিন্তু আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। আরেকটি ভ্রান্ত ধারণা আছে। আমাদের রোগীরা মনে করেন যদি ইনসুলিন ব্যবহার করি তাহলে কিডনি নষ্ট হতে পারে। এ ব্যাপারে একটু ক্লিয়ার করবেন। এটা আসলে খুবই একটা মানে ভ্রান্ত ধারণা। বিশেষ করে ইনসুলিন নিয়ে আমাদের রোগীদের মধ্যে এমনকি চিকিৎসকদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে। এর মধ্যে একটি আমি প্রসঙ্গে বলে নিই। একটা হচ্ছে যে একটা খুব বেশি ভ্রান্ত ধারণা হচ্ছে যে কেউ যদি একবার ইনসুলিন নেয় তাহলে নাকি তাকে সারা জীবন ইনসুলিন নিতে হবে। আসলে এটা খুবই একটা ভ্রান্ত ধারণা। আমরা অনেক সময় দেখা যায় যে প্রাথমিক অবস্থাতে অনেক ইনসুলিন দেই ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রণের জন্য যাতে তার ক্ষতিকর প্রভাবগুলা কম পড়ে। অথবা অনেক সময় দেখা যায় আমরা গর্ভাবস্থায় ইনসুলিন দেই। যেগুলো কিন্তু আমরা পরে অবশ্যই আমরা বাদ দিতে পারি। তো কাজেই একবার ইনসুলিন শুরু করলে যে সেই ইনসুলিনই সারা জীবন চালিয়ে যেতে হবে সেরকম কোনো ভ্রান্ত ধারণা নেই। আর আরেকটা কথা যে ইনসুলিন কিডনির ক্ষতি করে কিনা, এভাবে আমি বলব যে কিডনি রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ওষুধ হচ্ছে ইনসুলিন। আপনি যদি আমরা অনেক ওষুধ আছে যেগুলো মুখে খাওয়ার ওষুধ আমরা কিডনি রোগীদেরকে আমরা দিতে পারি না। কিন্তু ইনসুলিন কিন্তু আমরা সমস্ত কিডনি রোগী, সেটা যদি আপনার একেবারে শেষ অবস্থার কিডনি রোগীও হয়, তাকেও কিন্তু আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে পারি। কাজে আমি বলব যে ইনসুলিন হচ্ছে কিডনি রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ওষুধ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সবশেষে আমি জানতে চাইবো যে আমরা তো আসলে ডায়াবেটিসের চিকিৎসা তো করি, পাশাপাশি অনেকটাই খেয়াল করি কতক্ষণ ক্ষতি হচ্ছে না। কিন্তু এটাও জানতে চাই যে কখন মনে করব যে একজন কিডনি স্পেশালিস্টকে আসলে দেখানো প্রয়োজন একজন ডায়াবেটিক পেশেন্টের? হ্যাঁ, ধন্যবাদ। খুবই সুন্দর প্রশ্ন। আসল কথা হচ্ছে যে আমি যে কারণগুলোর কথা আলোচনা করলাম, এর মধ্যে যে প্রধান যে কারণটা ছিল ডায়াবেটিস। অর্থাৎ একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ কিন্তু বা এন্ডোক্রিনোলজিস্ট যারা বা ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞ তারাই কিন্তু আসলে যদি ডায়াবেটিস চিকিৎসাটা যদি ঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু আলাদা করে কিডনির চিকিৎসার প্রয়োজন হয় না। কারণ আমরা যেটা দেখলাম যে ডায়াবেটিস হচ্ছে কিডনি রোগের প্রধান কারণ। কাজেই ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণ করা যায় এবং এমন কিছু ডায়াবেটিসের ওষুধ আছে যেগুলা হচ্ছে আমাদের কিডনিকে আ খারাপ বা কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে পারে। তো ডায়াবেটিস বিশেষজ্ঞরা কিন্তু সেই সমস্ত ওষুধ যদি আ আ প্রেসক্রাইব করেন আমাদের রোগীদেরকে, তাহলে কিন্তু তার কিডনিটাকেও সুরক্ষিত রাখতে পারেন। হ্যাঁ, তবে যখন কিডনির অবস্থা খুব বেশি পরিমাণে খারাপ হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে স্টেজ 5 এ চলে গেছে বা স্টেজ 4 এর শেষ অবস্থায়, তখন কিন্তু একজন অবশ্যই কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তবে সেটা অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী। ধন্যবাদ খুবই সুন্দর আলোচনার জন্য। আসলে এটা ছিল অনেক শিক্ষণীয় একটা বিষয়, কারণ ডায়াবেটিস পেশেন্টরা সবসময় কনফিউজড হয়ে যান যে কখন আমার কিডনি চিকিৎসা নিতে হবে। আসলে আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করে থাকি স্যার, যে আমরা কিন্তু ডায়াবেটিস নিয়ে ভাবি না যে ডায়াবেটিস আমার কিডনিটা ড্যামেজ করলো, আমরা কিডনি নিয়ে ব্যস্ত হয়ে যাই। আসলে যেখানে আমাদের গুরুত্ব দেওয়া দরকার সেই ব্যাপারে আসলে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। তো আমাদের দেশের যদি স্ট্যাটাস দেখি, আমরা এখনো ডায়াবেটিসের হারের অবস্থা খুব খারাপ। এই জন্য আমরা আসলে কিডনিও হারাতে বসেছি।
তো সর্বোপরি আপনি যদি রোগীদের জন্য কিছু বলতেন সংক্ষেপে। হ্যাঁ, আমি বলব যে আপনি আপনার কিডনি ভালো রাখতে চাইলে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। আপনার যদি রক্তের চর্বি বেশি থাকে সে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করে এবং জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে আপনাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের মধ্যে যেটা আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু শারীরিক পরিশ্রমের প্রবণতাটাই কমে গেছে। আমরা কিন্তু শারীরিক পরিশ্রম করতে চাই না। আমরা শারীরিক পরিশ্রমে অনভ্যস্ত হয়ে যাচ্ছি। তো আমাদের জীবনযাত্রার আ ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। আমাকে কর্মঠ জীবন যাপন করতে হবে। আমরা যদি নিষ্ক্রিয় জীবন যাপন করি, তাহলে কিন্তু সেটা আমাদের ডায়াবেটিসের জন্য, উচ্চ রক্তচাপের জন্য, রক্তের চর্বির জন্য সবকিছুর জন্য কিন্তু ক্ষতিকর। তাহলে একজন মানুষ যদি সুস্থ স্বাভাবিক থাকতে চায় বা এই সমস্ত রোগ থেকে বা কিডনি রোগ থেকে মুক্ত থাকতে চায়, তাহলে তাকে অবশ্যই একটি নিয়ন্ত্রিত জীবনযাপনের পদ্ধতি অবলম্বন করতে হবে এবং আশা করা যায় যে সেই নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বা একটা যেটা আমাদের জন্য স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি সেটা অবলম্বনের মাধ্যমে অবশ্যই একজন রোগী সুস্থ থাকতে পারবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড স্পেশালি ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা সবাই যদি এই ধরনের আরো অ্যাডভান্স কোনো কিছু স্বাস্থ্য সম্পর্কে, বিশেষ করে ডায়াবেটিস এবং হরমোন সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকুন সবসময় আপডেট জানতে। ধন্যবাদ সবাইকে।